শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের প্রতিজ্ঞা নিয়ে এগোতে হবে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। গণপরিবহনে স্বস্তি, কমেনি যাত্রী ভোগান্তি। লক্ষ্মীপুরে খাল বিল দখল ভরাট, বন্যার পানি নামছে ধীর গতিতে। এটি নিউজ দেখছেন, দেশের খবরের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের জন্য যে স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, তাদের সেই স্বপ্ন পূরণের প্রতিজ্ঞা নিয়ে এগোতে হবে। তবে কোথাও যেন কেউ সীমা না ছাড়ায় সেটিও দেখতে হবে। অন্তর্বর্তী সরকারের মাসপূর্তির দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করছিলেন তিনি। প্রতিজ্ঞা করতে হয়, যে স্বপ্নের জন্য তারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবো। এটা থেকে আমাদের বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল, আমরা এটা করব। মুঠো থেকে ছাড়বে না, হাত থেকে ছাড়বে না, এবং আমাদেরকে স্মরণ করিয়ে দেবে যদি আমরা এই স্বপ্নের থেকে দূরে সরার কোন কাজ করে দেবে। আমাদের কারো কোনো ইচ্ছা নেই এই স্বপ্ন বাইরে যাওয়া, এই স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের সার্বক্ষণিক কাজ। তবে পুরোপুরি যদি আমরা সীমা অতিক্রম করি কোথাও, আমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়। সাম্প্রতিক আন্দোলনে মুন্সিগঞ্জের নিহত এবং আহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিভাগীয় এবং জেলা সফরের অংশ হিসেবে রোববার বেলা 11টায় শহরের একটি রেস্তোরাঁয় কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমের নেতৃত্বে 13 সদস্যের দলটি মতবিনিময় করেন। প্রায় 1.5 ঘণ্টা চলা বৈঠকে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জে আন্দোলনে নিহত 3 জনের পরিবার এবং ঢাকায় নিহত মুন্সিগঞ্জের 6 জন সহ আহতদের পরিবারের সদস্য এবং স্বজনরা। সমন্বয়করা নিহত এবং আহতদের জন্য সমবেদনা প্রকাশ করেন এবং তাদের বর্তমান অবস্থার খোঁজ নেন। গত 4 আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শিক্ষার্থী রিয়াজুল ফরাজি, মোহাম্মদ সজল এবং নূর মোহাম্মদ টিপসল। এছাড়া আহত হন শতাধিক ছাত্র জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুখে গুলি লেগে গুরুতর আহত হয়েছেন চুয়াডাঙ্গার দশমী পাড়ার দলিল উদ্দিন। 1 মাস পেরিয়ে গেলেও কথা বলতে পারছেন না তিনি। অর্থের অভাবে বাড়িতেই চলছে চিকিৎসা। স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে চিন্তিত তার পরিবার। চুয়াডাঙ্গা থেকে প্রতিনিধি রফিক রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিছানায় নির্বাক দলিল উদ্দিন, স্বাভাবিকভাবে খেতেও পারেন না। অর্থের অভাবে হাসপাতালে বেশি দিন চিকিৎসা করাতে পারেনি পরিবার, ফিরিয়ে আনা হয়েছে বাড়িতে। এখন বিছানায় নিশ্চল পড়ে আছেন দলিল উদ্দিন। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দশমী পাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক নূর উদ্দিনের মেজ ছেলে দলিল উদ্দিন ঢাকায় চাকরি করতেন। যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। 5 আগস্ট বিকেলে হযরত শাহজালাল বিমানবন্দরের সামনে তার মুখে গুলি লাগে। বেশ কয়েকটি দাঁত ভেঙে যায়। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা ডেন্টাল কলেজে তাকে চিকিৎসা দেওয়া হয়। এখন চুয়াডাঙ্গায় বাড়িতেই চিকিৎসা চলছে, কিন্তু ফিরে পাননি কথা বলার ক্ষমতা। ওই দিন যখন বিজয় মিছিল চলতেছে, যখন হাসিনা পদত্যাগ করলো, ওই টাইমে কেন গুলি খেলো? আমার হাজবেন্ডের কি অপরাধ? সে তো দেশের ভালোর জন্য গিয়েছিল সেখানে, সে তো চাচ্ছিল যে না ভালো কিছু হোক, কিন্তু তার কি অন্যায়, তার কি অপরাধ? ছাত্র জনতা যখন বিজয় উদযাপন করছেন, তখন গুলিবিদ্ধ হন দলিল উদ্দিন। উন্নত চিকিৎসা করার সাধ্য নেই পরিবারের। সুচিকিৎসার জন্য এখনো কোনো সহযোগিতাও পাননি। আমার মেজ ভাই, তার কানের পিছন থেকে লেগে মুখের ভিতরে এগুলো দাঁতের ওগুলো সব দাঁত ভেঙে যায়। 19 তারিখে হসপিটাল থেকে বাসায় এখানে এখন ট্রিটমেন্ট করা, এবং মারাত্মক ক্ষতি হয়ে গেছে। এরা বসে কথা বলার কোনো ক্ষমতা নেই, আর খাবার কোনো ক্ষমতা নেই। এই আমি বলি আর।
ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয়ের আনন্দ মিছিলের মুহূর্তে গুলিতে অনিশ্চিত হয়ে গেল এক তরতাজা যুবকের জীবন। পরিবারের সদস্যরা জানেন না কি হবে ভবিষ্যৎ। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ভারত নয়, বাংলাদেশের শত্রু দেশটির বর্তমান সরকার, এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা, রাজনীতি সহ দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলেও মন্তব্য করেন তিনি। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সাথে মত বিনিময়ের সময় তিনি এইসব কথা বলেন। বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ দামাল ছাত্র সমাজ বুক পেতে দিয়ে আজকে ভারতীয় আধিপত্যবাদীদের এদেশীয় সেবাদাস শেখ হাসিনা ফ্যাসিবাদকে বিদায় করেছে। আমরা তো কোনো বিদেশিদের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করি না। কে আমার দেশে শাসন করবে আর করবে না, দ্যাট ইজ আপ টু মি। কেন আপনি হস্তক্ষেপ করেন? ফলে আপনাদের প্রতিবেশী কোনো রাষ্ট্র, দুনিয়ার কোনো দেশের ব্যাপারে আমরা যেমন হস্তক্ষেপ করি না, তেমনি আপনারাও বাংলাদেশের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবেন না। দেশের খবরের সময় হলো বিরতি নেয়ার, ফিরে এসে আরো যা থাকছে। রাজশাহীতে গণপিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতা নিহত। সিরাজগঞ্জে মাইক্রোবাস সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত 5। বিরতির পর আরও একবার স্বাগত। দেশের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ। মহাসড়কে চাঁদাবাজি অনেকটাই কমে এসেছে, তাতে স্বস্তি ফিরেছে গণপরিবহন সংশ্লিষ্টদের মাঝে। তবে যাত্রীদের দুর্ভোগ খুব একটা কমেনি। বেশি ভাড়া, যাত্রী ছাউনির অভাব, সময়মতো বাস না পাওয়া এবং সড়কে বেপরোয়া গতির প্রতিযোগিতার অভিযোগ রয়েছে। বাস টার্মিনালগুলোর বেহাল দশা, তারই খোঁজ নিয়েছেন আমাদের প্রতিনিধিরা। দেখব ডেস্ক রিপোর্টে। একসময় কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বাসে চলত ব্যাপক চাঁদাবাজি। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর বদলে গেছে প্রেক্ষাপট। সড়কে টার্মিনালে চাঁদাবাজি বন্ধ। বাস চালকেরা জানান, শুধু টার্মিনালেই প্রতিদিন অন্তত 300 টাকা চাঁদা দিতে হতো। আমরা সরকারের কাছে বিভিন্ন আবেদন করি, এভাবে যেন দেশটা চালায় নেতা। যারা আগের চাঁদা নিচ্ছে তারা তো রাস্তা থেকে ফেলে গেছে। বগুড়া বাস টার্মিনালের পাশেই রয়েছে ট্রাক টার্মিনাল। একসময় পুরোটাই ছিল চাঁদাবাজদের অভয়ারণ্য। প্রভাবশালী চক্র প্রতিদিন শত কোটি টাকা চাঁদা তুলত। সরকার পরিবর্তনের পর কিছুদিন বন্ধ থাকলেও আবার শুরু হয়েছে চাঁদাবাজি। কিছু দুষ্কৃতীরা আছে চাঁদা আদায় করছে রাস্তা পথে। এখন বর্তমান সরকার শেষ হওয়াতে চাঁদাচাঁদি এখন কমে গেছে। ময়মনসিংহ মহাসড়কের কোনো বাস স্ট্যান্ডেই নেই যাত্রী ছাউনি বা পাবলিক টয়লেট। অভিযোগ রয়েছে বাড়তি ভাড়া আদায়েরও। অতিরিক্ত যাত্রী তুলে হয়রানি সহ নানা অভিযোগ রয়েছে যাত্রীদের। তবে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে চাঁদাবাজি নেই বলেই জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। 10 টাকার ভাড়া 20 টাকা নেয় না, আমরা কোনো ভাড়া বেশি রাখি না, যা আছে ওইটাই ভাড়া রাখি। একই পরিস্থিতি রংপুরেও। কামারপাড়া বাস স্ট্যান্ডেও নেই যাত্রী ছাউনি, ওয়াশরুম বা বিশ্রামাগার। সময় মতো বাস না ছাড়ায় প্রায়ই ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। ঈদের টাইমগুলোতে আমরা যখন লং টাইম জার্নি করে আসি তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো অবশ্যই খুব দরকার। ঝিনাইদহের মহাসড়কে চাঁদাবাজি না থাকায় যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যেই ভাড়া নেওয়া হচ্ছে। তবে আসন সংখ্যার চেয়ে অতিরিক্ত যাত্রী তোলার কারণে ভোগান্তি বেড়েছে। এছাড়াও কাউন্টার থেকে দেরিতে বাস ছেড়ে যাওয়া ও বেপরোয়া বাস চালানোর অভিযোগও রয়েছে যাত্রীদের। ভাড়া আগেও জানিছে, এখনো সেটা নিচ্ছে। তেলের দামে ভাড়া আমাদের 1 টাকাও কমায় নাই। সরকার যে ভাড়ার তালিকা করে দিয়েছে, সেই তালিকা অনুযায়ী আমরা পয়সা নিচ্ছি। নিয়মে পরিণত হওয়া এই সকল অনিয়মের অবসান হবে, নিরাপদ হবে যাত্রাপথ, এমনটাই আশা সকলের। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সাভার এবং আশুলিয়ার গণপরিবহন বা অটোরিকশা কোনো কিছুকেই আগের মতো আর চাঁদা দিতে হয় না। টার্মিনাল এবং স্ট্যান্ডগুলোতেও নেই চাঁদাবাজদের দৌরাত্ম্য। সাভার বাস স্ট্যান্ড থেকে বিস্তারিত জানতে যুক্ত হব প্রতিনিধি কামরুজ্জামানের সাথে। কামরুজ্জামান, চাঁদার সমস্যাটা মিটেছে, কিন্তু এছাড়াও যাত্রীদের আরও কিছু সমস্যার বা অভিযোগের কথা আমরা জেনেছি, যে সময় মতন তারা বাস পাচ্ছেন না বা টার্মিনালগুলোতে বিভিন্ন সমস্যা। এই সংক্রান্ত বিষয় সম্পর্কে একটু জানতে চাই, সংশ্লিষ্টদের কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা? আমি এই মুহূর্তে রয়েছি সাভার বাজার বাস স্ট্যান্ডের ঠিক মূল ফটকে ওভারব্রিজের নিচে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে গত 5 তারিখের ভিতরে 5 তারিখের আগে কিন্তু এক শ্রেণীর ক্ষমতাসীন যারা ছিল তারা কিন্তু
এই সাভার এবং সাভারের বিভিন্ন সেক্টরে পরিবহন খাত এবং রাস্তার ফুটপাত বিভিন্ন জায়গা দখল করে তারা বিভিন্ন হাট বাজার বসিয়ে সড়ক বসিয়ে দিয়েছিল এলাকার ব্যবসায়ী এবং বিভিন্ন পরিবহন খাতে, কিন্তু এখন কিন্তু সেই সিস্টেমটা এখন আর নেই। এখন মোটামুটি একদম সাভারটা চাঁদাবাজি নেই বললেই চলে। আমরা যাবো সরাসরি একজন ব্যবসায়ীর কাছে, আমরা জানবো যে আচ্ছা আপনি তো এখানে ব্যবসা করছেন, তো কি অবস্থা, কোনো চাঁদাবাজি এখন আছে কিনা, আর কেউ চাঁদা নেয় কিনা? তবে কিছু লোক আছে যারা একটু সমস্যা করছে, তা তো আসলে ওইভাবে নাম তো বলা যাচ্ছে না। তাই এখন কি আপনাদের ব্যবসা করতে না, আমাদের ব্যবসা করতে এখন কোনো সমস্যা হচ্ছে না। এগুলো অনেক আগে হয়েছে, ঝামেলা হওয়ার আগে হয়েছে, কিন্তু এখন আমাদের কোনো ব্যবসা বাণিজ্য করতে কোনো সমস্যা নেই। এই ছিল আমার কাছে সাভারের ওভারব্রিজের নিচে থেকে চাঁদাবাজি এবং সাভারের যে পরিবহন খাতের চাঁদাবাজির খবরাখবর নিয়ে। তাসফিয়া। কামরুজ্জামান, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। চন্দনাইশে শ্রমিক নেতার উপর হামলার ঘটনায় কক্সবাজারের পরিবহন ধর্মঘট পালন করছেন আরাকান শ্রমিক ইউনিয়নের কর্মীরা। কক্সবাজার বাস টার্মিনাল থেকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অবস্থান করছে কক্সবাজারের কেন্দ্রীয় বাস টার্মিনালে। এখানে বাস চালক যারা রয়েছেন তারা তাদের একজন সহকর্মীর উপর হামলার ঘটনায় চট্টগ্রাম বিভাগ সহ কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল অথবা কক্সবাজারে তারা কর্মবিরতি ঘোষণা করেছেন। আজকে সকাল 10টা থেকে শ্রমিকদের বৃহত্তর একটি অংশ তারা আসলে বাস এখান থেকে ছেড়ে যাচ্ছে না এবং গন্তব্যে যাচ্ছে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। একটু একজন মুরব্বী আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। আপনি যদি একটু জানাতেন, আপনি নিশ্চয়ই বাস চালক, কেন আজকের এই কর্মবিরতি? আজকের কর্মবিরতি হলো আমাদের ড্রাইভারকে নিয়ে মারছে, এই জন্য আমরা গাড়ি চালাচ্ছি না। কালকে আমাকেও মারবে, এই জন্য গাড়ি চালাচ্ছি না। কবে থেকে এই কর্মবিরতি ঘোষণা করা হয়েছে এবং চট্টগ্রামের কোথায় কোথায় এই কর্মবিরতি চলছে? সকাল 10টা থেকে শহর, চকরিয়া, চট্টগ্রাম শহরেও এই কর্মবিরতি চলছে। তিনি যেমনটি বলছিলেন, গতকাল চন্দনাইশে আজগর নামের একজন বাস শ্রমিক হামলার ঘটনায় তারা আসলে এই কর্মবিরতির ঘোষণা করেছেন। যিনি হামলায় আহত হয়েছেন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে এখানকার বাস চালক যারা রয়েছেন তারা জানিয়েছেন। যতক্ষণ না পর্যন্ত তদন্ত সাপেক্ষে যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আসলে কর্মবিরতি চালিয়ে যাবেন বলে তারা এখান থেকে ঘোষণা দিয়েছেন। ফেনী নোয়াখালীর পর স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে লক্ষ্মীপুর জেলা। পানি নেমেছে ধীর গতিতে, ফলে দীর্ঘস্থায়ী হয়েছে বন্যা। খালবিল ভরাট, দখল দূষণের কারণেই চরম দুর্ভোগ সইতে হয়েছে জেলাবাসীকে। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজ উদ্দিন রবিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরের প্রধান দুই খাল রহমতখালী ও ডাকাতিয়া, দুটি খালের বুকেই গড়ে উঠেছে অসংখ্য বাসাবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। অবৈধ ও অপরিকল্পিত দখলে রুদ্ধ সেই গতিপথ। তার উপর শহরের ময়লা আবর্জনার চাপে মৃতপ্রায় খাল দিয়ে নামতে পারছে না পানি। ফলাফল এবারের দীর্ঘস্থায়ী বন্যা। বিলগুলো বাঁধ আর মাছের ঘেরে বাঁধা। ভুলুয়া নদীর স্লুইস গেট হয়ে ফেনী নোয়াখালী থেকে নেমে আসা বন্যার পানি খালবিল হয়ে মেঘনায় মেশার কথা। বাস্তবে সে পরিস্থিতিই নেই, ফলে সইতে হলো এবারের দুর্যোগ ও দুর্ভোগ। ঘরের ভিতরে এখনো এক হাত পানি আছে। খাল দখল করে অনেকে আপনার অবৈধ স্থাপন করতেছে। 3 নম্বর ওয়ার্ডে একটা ড্রেন আছে, পানি নামার, ওই পানিটা নামতেছে না, গড়দরজা করে ওইটা ব্লক করে ফেলাইছে। খালের মধ্যেও কিছু ফেনা আছে, এগুলো কেউ সংস্কার করে না। ভুলুয়া নদী যেটা, এই নদীটা খনন করলে আমরা এই 8 নং সরকারি ইউনিয়নবাসী এবং বিভিন্ন জেলারা সবচেয়ে সহজে নিরাপদ হয়ে যাবে। মানুষের সৃষ্টি সমস্যায় সইতে হলো আপামর মানুষকে। সমস্যা সমাধানে কি পরিকল্পনা জেলা প্রশাসনের? মাটি দিয়ে রাস্তা বানায় ফেলছে, মানুষ বাদ দিচ্ছে, সব জায়গা ময়লা দিয়েই ভরা। এগুলো তো আর একদিনে হয় নাই, এই আনপ্ল্যান্ড ওয়েতে এগুলা হয়েই পানি প্রবাহ বন্ধ। যেটা 50 বছরে হয়েছে সেটা তো আর 5 দিনে হওয়ার সুযোগ নাই। তেমন আশার কথা বা আশ্বাস পাওয়া গেল না, ফলে ভবিষ্যতেও এমন ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েই গেল। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সাম্প্রতিক বন্যায় ফেনীর পোল্ট্রি খাতে আনুমানিক 400 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই তথ্য জানিয়েছে জেলা পোল্ট্রি অ্যাসোসিয়েশন। দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে ক্ষতিগ্রস্ত খামারিদের ক্ষয়ক্ষতি এবং পুনর্বাসন বিষয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুল আলম জানায়, জেলায় প্রায় 5000 পোল্ট্রি খামার রয়েছে।
দেশের খবর নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আরও একবার স্বাগত দেশের খবরে, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাতক্ষীরার কলরোয়া হাই স্কুল মাঠে চলছে বিএনপির জনসভা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি জনসভায় বক্তব্য রাখবেন। জনসভার বিস্তারিত জানিয়েছেন আমাদের সাতক্ষীরার প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান। 2002 সালের 30 আগস্ট এই সাতক্ষীরার মাটিতে সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গাড়ি বহরে হামলা হয়। এই হামলার ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা দায়ের হয়, যে মামলায় 48 জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সহ 48 জন বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে যে সাজাটি হয়েছিল। হাবিবকে সেই মামলায় 70 বছর কারাদণ্ড দিয়ে 4 বছর আগে তার বিরুদ্ধে তাকে জেলখানায় পাঠানো হয় এবং জেলা কারাগারে 4 বছর পরে তিনি মুক্তি পেয়েছেন গত 3 তারিখে। আজকে সেই কলরোয়ার মাটিতে, কলরোয়ার ফুটবল মাঠে হাবিবুল ইসলাম হাবিবের সম্বর্ধনা দিচ্ছে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে। এই মঞ্চে যেটি উল্লেখ করা দরকার যে এই মঞ্চে এই প্রথম বাংলাদেশের কোনো ডিস্ট্রিক্ট লেভেলে তারেক রহমান তিনি ভার্চুয়ালি বক্তব্য রাখবেন এবং যে কারণে বিভিন্ন সকাল থেকে আমরা লক্ষ্য করেছি এই ফুটবল মাঠে সকাল থেকে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ তারা জড়ো হয়েছে। হাবিবুল ইসলাম হাবিব কিছুক্ষণ আগেই এই মঞ্চে উঠেছেন এবং তিনি বক্তব্য রাখবেন এবং এই মঞ্চে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখার কথা রয়েছে জনাব তারেক রহমান এই মঞ্চেই বক্তব্য দিবেন, যেটি বাংলাদেশের কোনো জেলা শহরে এই প্রথম তার 5 তারিখ পরবর্তী সময়ে প্রথম তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। এম কামরুজ্জামান, এটিএন নিউজ, সাতক্ষীরা। এই ছিল দেশের খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।